সুবিধাবাদী টাকা খাইছে আওয়ামী লীগের কাছ থেকে, হইছে ভিতরের কথা বলে দিলাম। এখন ডিলিট করলে করেন, নাইলে র প্রচার করলে করেন। টাকা খাইছে, টাকা খাইছে, তারেক রহমান টাকা খাইছে ইন্ডিয়ার কাছ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য। মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না, থাকবে না, থাকবে না। একটু হলেই যুদ্ধ অপরাধী, একটু হলেই রাজাকার, একটু হলেই আলবদর। আরে বাপরে বাপ, আলবদরের কি জানিস আপনারা? রাজাকারদের কি জানেন আপনারা? অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা? নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, খুন বন্ধ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিতর্কিত উপদেষ্টা এবং শিবিরের সাবেক সাথী মাহফুজ আলমকে, মাহফুজ আব্দুল্লাহ নাম, মাহফুজ আলম, মাহফুজ আব্দুল্লাহ কোন সময় কি লাগায় ঠিক নেই, নামেরই ঠিক নেই। তো এর চরিত্র কিংবা আদর্শের ঠিক থাকবে কিভাবে? মাহফুজ আব্দুল্লাহ এখন হয়েছে মাহফুজ আলম, তো আদর্শের পরিবর্তন তো হবেই। নামের মধ্যেই পরিবর্তনের একটা চরিত্র লক্ষণীয়, যে মাহফুজকে ইসলামী ছাত্র শিবির কঠিন জবাব দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, দাঁত ভাঙা জবাব দিচ্ছে। গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আর এরপর এখন দাবি উঠেছে মাহফুজ আলম এবং আসিফ নজরুলকে পদত্যাগ করতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করে মাহফুজ আলম এবং আসিফ নজরুলের পদত্যাগের দাবি কেন সবাই করছে? রহস্য তো অবশ্যই আছে। এমন কিছু কথা মাহফুজ আলম বলেছে, এমন কিছু কথা আসিফ নজরুল বলেছে, যার কারণে তাদের পদত্যাগের দাবি এখন সময়ের দাবি হয়ে উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করতেছে বা কোন দিকে যাচ্ছে। আরেকটা বিষয় রয়েছে, সেটি হলো বিএনপি যেমন গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে যখন সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হলো এবং অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েই ছাড়লো, সে সময় সকল দলের নেতাকর্মীরা, সকল দলের টপ লেভেলের নেতারা উপস্থিত হলেও কেন সেখানে উপস্থিত হলো না বিএনপির নেতাকর্মীরা? অনেকে দাবি করছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচণ্ড পরিমাণে টাকা খেয়েছে, যার কারণে নাকি তারা ওখানে যায়নি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, যাবতীয় বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো, যেই ভিডিওর অংশ বিশেষগুলো আপনার ভিডিওর শুরুতেই দেখেছেন। তো চলুন তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল নিউজে চলে যাবো। যাবার আগে সবাইকে বলবো একটা লাইক দিবেন। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি। মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না, থাকবে না, থাকবে না। একটু হলেই যুদ্ধ অপরাধী, একটু হলেই রাজাকার, একটু হলেই আলবদর। আরে বাপরে বাপ, আলবদরের কি জানিস আপনারা? রাজাকারদের কি জানেন আপনারা? অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা? তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে, তমুকের ক্ষমা চাইতে হবে? তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে, অমুককে ক্ষমা চাইতে হবে? মাহফুজ, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, 50 জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো, জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করবো না। আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে, 50 জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে। ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি। মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে, পড়েছে, টাকা নাই, পয়সা নাই, জীবনে পড়ার সাধ্য নাই, রাস্তাঘাটে লজিং থাকার সুযোগ ছিল না, ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে, একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা। অনেক পীরাউলিয়ার দরবারে দেখেছি, মাদ্রাসায় লিল্লামণিকে পড়ার মতো অবস্থা নাই, হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো, কোনো মতো একটু আল্লাহ রাস্তায় হুজুর রাখেন, মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল। পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে, কয়েকদিন পরই ব্যাকগ্রাউন্ড ভুলে যায়, মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না, মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না, শিক্ষককে সম্মান দিতে জানে না। এই মাহফুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার, কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, স্বাধীনতা কিচ্ছু থাকবে না। কারণ ওদের ভিতরে এমন কিছু সেটআপ করা, যেই সেটআপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা। মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত হানা শুরু করেছে। আপনারা জানেন এই মাহফুজ আলম 5ই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম, যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা কারোর সাথে কোনো মিল ছিল না। কোনোদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না, তার নাম হচ্ছে এই মাহফুজ আলম।
মাহফুজ আলম 5ই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে। আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা, বিশ্বাস, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন। আজকের বাংলাদেশের একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে, এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে, এদেশের সকল বিপ্লবীদের পক্ষে, এদেশে যারা শহীদ হয়েছে 2000 মানুষের পক্ষে, এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে, কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এখন প্রতিদিন যে বক্তব্য দেয়, প্রতিদিন যে তিনি লেখালেখি করেন, প্রত্যেকটা শব্দচয়ন মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওনাকে ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গত ফ্যাসিস্ট আমলে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলেম ওলামাকে হত্যা করেছে, নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। 2013 সালে শাহবাগ বানিয়েছে, সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সাইদি সাহেবকে হত্যা করেছে, সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে, বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে, বহু কবি, সাহিত্যিক, শিল্পী কেউ বাদ যায়নি, আলেম ওলামা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে, ফাঁসির কাস্টে নিয়েছে, রাজনীতি বন্ধ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কেউ নির্যাতনের বাইরে ছিল না। সেই একটি স্টিম রোলার থেকে বাংলার মানুষ 5 তারিখে মুক্তি হয়েছে। এই মুক্তি আন্দোলনে মাহফুজের কোনো একটি আঙ্গুল, একটি নখ কিংবা একটি চোখ কিংবা একটি কোনো আত্মীয় স্বজন আঘাতপ্রাপ্ত হয়নি। মাহফুজকে বাংলাদেশের জনগণ কোনো জায়গায় চিনত না। এই আন্দোলনের মধ্যে রাজপথের সিংহভাগ লড়াকু সৈনিক ছিলেন এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের সর্বাগ্রে তারা ছিলেন নেতারা, বিএনপির নেতাকর্মীরা। এখানে সর্বাগ্রে ছিলেন জামাত ইসলাম শিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, আলিয়া, কওমিয়া, আলেম ওলামা, পীর মাশায়েখ, বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী সবাই মিলে আমরা সেই 5ই আগস্টের স্বাধীনতা এনে দিয়েছি, যুদ্ধ করেছি। স্বাধীনতার পর হঠাৎ করে আমাদের দূরদর্শিতার অভাবের কারণে হোক কিংবা আমাদের অনেকের স্যাক্রিফাইস করার মানসিকতার কারণে হোক, এক বাক্যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কিছু উচ্ছিষ্টভোগী দালালদেরকে আপনারা হাতে ছড়িয়ে দিয়েছেন আপনাদের হাতের সেই বিজয়ের মশালটি, আর বিজয়ের মশালটি নিয়ে এখন গাদ্দারি করছে বাংলার জনপদের প্রত্যেকটি মানুষের সাথে, বিশ্বাসের সাথে। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফ্যাসিবাদী হাসিনার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন। এই রাজাকার গালিগালাজ করার কারণে, জামাত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায়ে বাংলাদেশ গিয়ে দাঁড়ালো, বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠলো এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয় শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল। এই মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য। তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল, হয় বাঁচবো না হয় মরবো, মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য, ধর্মের জন্য এবং একটা ফ্যাসিবাদকে পতন করানোর জন্য শহীদ হয়েছি। সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম, সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহফুজ আলম। আজকের বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে, আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাখতে যারা যারা সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে আসিফ নজরুল এবং এই মাহফুজ আলমরাই। না হয় তাদেরকে 9 মাস পর্যন্ত সময় লাগলো কেন? মনে করতে পারেন গতকালকে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করেছে আমাদের চাপে পড়ে, ওরা ওদের চেয়ারটা চলে যাবে, এখন ওদের সেই উপদেষ্টা পদ ছেড়ে যে বের হবে সেই বের হওয়ার মতো শক্তি নেই বিদায় আজকের, সেজন্য তিনি এখন এই সব তালবাহনার সাথে আজকের করছে, পরিশেষে বাধ্য হয়ে তারপরে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিন্তু এই আওয়ামী লীগকে ঝুলিয়ে রাখার পিছনে ওদের ষড়যন্ত্র রয়েছে। আজকে আপনারা জানেন যে সকালবেলা মাহফুজ আলম আবার নতুন করে কাদা ছড়াছড়ি শুরু করেছে বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু, যে ইস্যুতে এখন কেউ কথা বলতে চায় না। আওয়ামী লীগের ওই রাজাকার আলবদর আল শামস কেউ শুনতে চায় না। স্বাধীনতার 54 বছর বয়স হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম জামাত যারা করে, শিবির যারা করে, বিএনপি যারা করে, অন্য দল যারা করে, এদের মধ্যে 54 বছরের একটি মানুষই তো অনেক নাই। তারপরে পূর্বের যারা, তারা তো অনেকে মারা গিয়েছে। বিতর্কিত একটি ইস্যুকে সামনে এনে নতুন করে সেই ইসলামিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করার পায় তারা শুরু করেছে। বাংলাদেশে তখন দরকার জাতীয় ঐক্য বিনষ্ট করার পায় তারা শুরু করেছে। তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে, তমুকের ক্ষমা চাইতে হবে? তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে, অমুককে ক্ষমা চাইতে হবে? তুমি বলার কে? তোমাকে তারা বসিয়েছে, তাদের কারণে আজকের ওই চেয়ারটা পেয়েছিস। মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ, এই উপদেষ্টাদের একজন উপদেষ্টাও আপনার আমার বাহিরের নয়। এই উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছি, আমরা যুদ্ধ করেছি, আমরা লড়াই করেছি। আপনাকে হলফ করে বলতে পারবো এই উপদেষ্টার মধ্যে একমাত্র এই যে সজীব ভুইয়া বর্তমানে আছে উনি ছাড়া বাকি কোনো উপদেষ্টা রাজপথে ছিল না। সবগুলো উপদেষ্টা কোটা ভিত্তিক নিয়োগ পেয়েছে, আমাদের সমর্থন নিয়ে তারপরে বসেছে, বসে বসে এখন যা ইচ্ছে তাই রাজনীতি করছে। যদি রাজনীতি করতে মন চায়, বামতান্ত্রিক রাজনীতি, ডানতান্ত্রিক রাজনীতি, মধ্যপন্থী রাজনীতি, আপনার নিজের মন মতো বাঁচানো, আপনার একটা আলাদা রাজনীতি, আপনি ক্ষমতা ছেড়ে রাজপথে এসে মানুষ করে শাহবাগে পারলে, মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম, 50 জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো, জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করবো না। আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে, 50 জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও। কোনোদিন মিছিল করে দেখাও নাই। অন্দরমহলের রাজনীতি কি করেছো?
কয়েকটা চটি বই পড়ে নিজেকে অনেক জ্ঞানী মনে করে আজ বাংলাদেশের সমগ্র সেক্টরগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। বাংলাদেশে এখন একটি সুষ্ঠু ধারার রাজনীতি দরকার, ঐক্য দরকার। আওয়ামী লীগের সেই হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার। এদেশের সমগ্র মানুষকে নিয়ে কাজ করা দরকার। আলেম ওলামা পীর মাশায়েখ নায়ক শিল্পী সাহিত্যিক সবার মধ্যে সংবেদনশীল আচরণ করা দরকার। আর সেই সময় মাহফুজ বলছে একটা দলকে টার্গেট করে, এবং এটা আজকে নয়, সেই শুরুর দিন থেকে তার টার্গেট। এক এক সময় এক একটা প্রগতিশীলতার ভাব ধরে, বুদ্ধিজীবীর ভাব ধরে লেখে আর ডিলিট করে, লেখে আবার ডিলিট করে। শুনেছি আজকেও নাকি আরেকটা পোস্ট করেছে, সেখানে আরো হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। শুনেছি, আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ সেটা নাকি আবার ওয়ানলি মি অথবা ডিলিট অপশন করে ডিলিট করে ফেলেছে। আপনি এভাবেই করতে থাকবেন, আপনার এক একদিন এক এক ধরনের মন্তব্য আসে। এই ধরনের আচরণ দিয়ে বাংলার রাজনীতি করতে পারবেন না। এত শর্টকাট হইতে বাংলাদেশে রাজনীতি নাই। শর্টকাট হইতে আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিদায় বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন। আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না, থাকবে না, থাকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিতর্কিত উপদেষ্টা এবং শিবিরের সাবেক সাথী মাহফুজ আলমকে, মাহফুজ আবদুল্লাহ নাম, মাহফুজ আলম, মাহফুজ আবদুল্লাহ কোন সময় কি লাগায় ঠিক নেই, নামেরই ঠিক নেই। তো এর চরিত্র কিংবা আদর্শের ঠিক থাকবে কিভাবে? মাহফুজ আবদুল্লাহ এখন হয়েছে মাহফুজ আলম, তো আদর্শের পরিবর্তন তো হবেই। নামের মধ্যেই পরিবর্তনের একটা চরিত্র লক্ষণীয়, যে মাহফুজকে ইসলামী ছাত্র শিবির কঠিন জবাব দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, দাঁত ভাঙা জবাব দিচ্ছে। মাহফুজ ভাই এখন ব্যস্ত খুব, রাজাকার শিকারেই তার আসল ভুবন রূপ। ঘরে নাই ফ্যামিলি টাইম, নাই চাকরির ছুটি, হাতে নিয়ে কিবোর্ড দেয় হুমকির ঘুটি। পাকিস্তান পন্থা শব্দটা তার বালিশ, ঘুমালেও যেন শত্রু দেখে কাবার বিশাল তালিক। যার চোখে মেলে প্রশ্নের আলো তাকেই ভাবে দালাল, দেয় হুঁশিয়ারির কালো। আলোচনার জায়গায় দেয় গালির ফুলঝুরি, রাজনীতির নয় ওনার কাছে এ যেন ঘৃণার পুরী। শান্তির নামে স্লোগান তার, মৃত্যু চাই ঘৃণা দাও। মাহফুজ ভাই একই আপনি নাকি এক ঘৃণার নব্যরাও। আমরাও চাই বিচার, চাই ইতিহাসের শোধ, কিন্তু ঘৃণা দিয়ে নয়, নয় পাগলের মদ। তুমি যদি ঘৃণাই বনো মানবতার নামে, তবে বলি রাজাকার আর তুমি তফাৎ কতখানে। মাহফুজ ভেবেছিল যে শিবিরকে হত্যার হুমকি দিয়ে, শিবিরকে গুম করার হুমকি দিয়ে বেঁচে যাবে। না, শিবিরকে হত্যার হুমকি দিয়ে, গুম করার হুমকি দিয়ে সাথে সাথে সেই হুমকি ডিলিট করেও মাহফুজের রক্ষা হচ্ছে না। মাহফুজকে শিবির আর ছাড় দিচ্ছে না, দিবে না। মাহফুজের উপদেষ্টা পদ প্রায় শেষ, আপনারা লিখে রাখেন, এই মাহফুজ টিকতে পারবে না। ডক্টর ইউনূস সরকারকে যদি টিকতে হয়, এই সরকারকে যদি দীর্ঘমেয়াদে ফাংশন করতে হয়, সংস্কার বাস্তবায়ন করতে হয়, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হয়, আমরা ডক্টর ইউনূসকে যে 5 বছর চাই, এটা যদি এক্সিকিউট করতে হয়, তাহলে এই মাহফুজকে রেখে এটা সম্ভব হবে না। এই মাহফুজকে সরাতে হবে এট এনি কস্ট। তো দর্শক, এই শিবিরই মাহফুজের পথ খেয়ে দিবে। এই মাহফুজ দেশে থাকবে কিনা বলা যায় না। মাহফুজ পালানোর রাস্তা খুঁজতেছে। তবে হ্যাঁ, মাহফুজ এসে হুমকি দামকি দিচ্ছে, এর প্রতিক্রিয়া যেটা হবে এটা মাহফুজ জানতো। এর একটা ফল হিসাবে মাহফুজ ইউরোপ আমেরিকা অ্যাসাইলাম পাবে সহজে। কারণ আওয়ামী লীগের লোকজন কিন্তু অ্যাসাইলাম পায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক আওয়ামী লীগ পিটানো খেয়েছে, কিন্তু এই বলে আওয়ামী লীগ কিন্তু অ্যাসাইলাম পায় না। কিন্তু মাহফুজ দেখাতে পারবে যে এই যে শিবিরের লোকজন আমাকে হুমকি দামকি দিচ্ছে, আমি বলেছি যে তোরা জুতা দিয়ে পেটাবো, আমি বলেছি, আমি স্বীকার করছি, এগুলো দেখিয়ে বলবে যে আমাকে অ্যাসাইলাম দেন, ও দেশ থেকে পালাবে, লিখে রাখেন। আমি ওরা বলে মাহফুজ জিয়া। শিবির এই মাহফুজ জিয়াকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়েছে। শিবির এর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং শপথ ভঙ্গের অভিযোগ করছে। শিবির আর একবার প্রতিবাদ করেছিল, কিন্তু তখন ছাড় দিয়েছিল। তো এবার মনে হয় না যে আর ছাড় দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাহফুজকে ডাকছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের এরকম হুমকি দামকি দাও, লাশ ফেলার হুমকি দাও। তো কি মাধ্যমে কি লাশ ফেলতেছে এটা বুঝি, সরাসরি এসে উল্লেখ করতে হয় না। তা বাবা তুমি একটু আসো, তুমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসো, তোমাকে একটু আদর করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাকি উৎখাত করবে। দেখেন, একটা বিষয় চিন্তা করেন যে সরকারের উপদেষ্টা পদে থেকে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এরকম লাগে, মানে পোস্ট দেয় আবার ডিলিট করে। মানসিক সুস্থতা থাকলে পোস্ট দেয়, ডিলিট করে, এই ধরনের ঘটনা ঘটে। এর আগেও এরকম বারবার অনেকবার ক্ষমা চেয়েছে। আমি জানি যে ক্ষমা চাইবে, কিন্তু ক্ষমা চাইলে কাজ হবে না। তো মাহফুজকে এবার জবাব দিতে হবে। উপদেষ্টা পদে থাকতে পারবে না, উপদেষ্টা পদ প্রায় শেষ, এটা বলা যায়। উপদেষ্টা পদে ওকে রাখা যাবে না, এটা জামাত শিবির নিশ্চিত করতে হবে। প্রফেসর ইউনূসের সাথে দেখা করে যদি এগুলো বলে, স্ক্রিনশট দেখায়, আমার মনে হয় না যে ইউনূস মাহফুজকে রাখতে সাহস পাবে। জামাত শিবিরের লোকজন একযোগে প্রচারণা চালাবে, এই মাহফুজকে আর উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। তো উপদেষ্টা পরিষদ থেকে যখন মাহফুজকে লাত্তি দিয়ে বের করে দেওয়া হবে, তারপরে এই মাহফুজ এনসিপি করবে। এনসিপির রাজনীতিও বাংলাদেশের জনগণ ছুটাই দেবে, কারণ ভারতের দালাল ইন্ডিয়ার ন্যারেটিভ বাংলাদেশে চলে না। হাসিনার বস্তা পচা ন্যারেটিভ, শাহরিয়ার কবিরের ন্যারেটিভ এখন এই মাহফুজিয়া বিক্রি করা শুরু করেছে। অতএব শাহরিয়ার কবির এখন জেলে, তা মাহফুজকে জেলে রাখা হবে না, মাহফুজ পালাবে। আমার বিশ্বাস মাহফুজ পালাবে, এই অ্যাসাইলাম নেবে। তবে হ্যাঁ, অনেকে তো অ্যাসাইলাম নিয়ে ঘুরে ফিরে আবার আসতে পারে, যেমন জামাতের লোকজন যাদের ইউরোপ আমেরিকা অ্যাসাইলাম ছিল তারা এখন এসছে। তারেক রহমান ভাবি প্রধানমন্ত্রী,
কিন্তু ওই মাহফুজের কপালে কিছু জুটবে না, বিদেশে চাকরি করে খেতে হবে, এছাড়া আর কিছু হবে না। তো দর্শক, মাহফুজ যাদেরকে গুম করার হুমকি দিয়েছে, যাদেরকে হত্যার হুমকি দিয়েছে, এটা আমার ব্যাখ্যা। তাদের মধ্যে প্রথম সারির সাদিক ক্যাম্প, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ঢাবি শিবিরের পক্ষ থেকে ভিপি ক্যান্ডিডেট, সম্ভবত ছাত্র সংসদ নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে ভিপি হবেন, ভিপি পদে নির্বাচন করবেন সাদিক ক্যাম্প। এই কারণেই এই সেখান থেকে উৎখাত করার কথা বলা হচ্ছে এবং রক্তপাতের কথা বলছে। এই সাদিক ক্যাম্প লিখেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ হচ্ছে। এর মানে এই যে পোস্ট দেওয়া, ডিলিট করে ছেলে খেলা, এগুলোকে শিবির অসুস্থ মনে করে, মাহফুজ অসুস্থ। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতা অতীব জরুরি। দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় সহানুভূতি হওয়ার আহ্বান জানায়। এর মানে শিবির একে মানসিক অসুস্থ মনে করে। তো মানসিক রোগী, এখন মানসিক রোগীকে তো আর থাকতে দেওয়া যায় না, তাকে চিকিৎসার জন্য বাইরে সুযোগ দেওয়া উচিত। কেউ লিখছে তাকে বরখাস্ত করা হোক, যেন চিকিৎসা নিতে পারে। পুরোপুরি শপথ ভঙ্গ করেছে মাহফুজ আলম। তার মানসিক সুস্থতা কামনা করছে, আমিন। আল্লাহ তার সুস্থ করে দিক। জুতার বাড়ির চেয়েও বেশি অপমান করা লাগে এগে। জুলাইকে নষ্ট করার মূল বলদ এটা। ওরা টেনে হিস্ট্রি না নামালে জুলাই নষ্ট হবে, রাইট? এই ইন্ডিয়ান ন্যারেটিভ, শাহরিয়ার কবিদের ন্যারেটিভ ও সেল করছে। কত বড় সাহস, চিন্তা করছেন? মন্ত্রী হওয়ার আগে না হলেও উপদেষ্টা বাছাইয়ের সময় অন্তত ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। তবে এটা হতে পারে যে এই যে ঠিকমতো ঘুমায় না, রাত 3টার সময় ফেসবুক পোস্ট দেয়, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিনা সন্দেহ, কারণ স্ত্রীকে তো সময় দিতে পারে না। রাত 3টার সময় যে ফেসবুক পোস্ট দেয়, এই বয়সে, অল্প বয়সী ছেলে, আমাদের ছোট ভাই, আমাদের স্টুডেন্ট, তো ও কিভাবে এই বয়সে, এত কম বয়সে রাত 3টার সময় ফেসবুক চালায়? এই বয়সে তো স্ত্রীর সাথে সময় কাটানো দরকার। ওর পরিবারও মনে হয় শান্তি নেই, ও মানসিকভাবে অসুস্থ। এটা দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।